পেয়েছি আমাদের সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে। এবং আজকে আমাদের যে গেস্ট রয়েছে, যে গেস্টের সাথে আমাদের আজকে আলোচনা এবং যে আড্ডা হবে, খুব ম্যাজিক্যাল আড্ডা এবং ম্যাজিক্যাল আমাদের আজকে মোমেন্ট হতে চলেছে। কারণ উনি যে ফ্যামিলি থেকে বিলং করেন, একজন পাশাপাশি অভিনেত্রী এবং ম্যাজিক পরিবারের একজন কন্যা। তো তার সাথে খুব শীঘ্রই আলাপ করে দেবো মৌবনী সরকার। তো দিদি নমস্কার। আর আমাদের এই যে সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে এবং আজকে মূল্যবান সময় তোমার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে। তো আমাদের এখানে এসছে, অনেক গল্প হবে, আমাদের দর্শক অনেক কিছু জানবে। তো তোমার এই যে একটা ম্যাজিক পরিবারের মেয়ে সিনেমা জগতে আসা, কিভাবে আসা এই উৎসব, বা কিভাবে নিজেকে আরো কাজের জায়গাতে মানে প্রমোট করলে বা একটা জায়গায় যাওয়া হচ্ছে, এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাতে পারো। আসলে সবাইকে প্রথমে নমস্কার জানাচ্ছি। আর এই শোতে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। দাদা আমার চেনা পরিচিত মানুষ, এবং এই যে একটা কফি খাওয়ার মাধ্যমে যে আড্ডা, সেই আড্ডাটা চিরকালই বাঙালিরা আড্ডা দিতে ভালোবাসে, তাই না? তো আরেকটা সুযোগ পেলাম আড্ডা দেওয়ার। নিজের জীবনের যাত্রাপথের ব্যাপারে কথা বলতে তো দারুণ লাগে। অ্যাক্টিং আসলে আমি ভেতরে ভেতরে খুব ভালোবাসতাম, কিন্তু অ্যাক্টিং জিনিসটা কি সেটার বোধ অনেক পরে হয়েছে। মানে হয়তো অ্যাক্টিং করছি তার অনেক পরে হয়েছে, কারণ হয়তো টেকনিক্যালি অ্যাজ অ্যান অ্যাক্টর যখন পড়াশোনা করতে শুরু করলাম, আমি বুঝলাম যে এই আচরণটাকে অ্যাক্টিং বলা হচ্ছে। কিন্তু একদম ছোটবেলা থেকে যখন বাবা মার সাথে দেশ বিদেশে স্টেজে নানা রকমের জায়গায় আমরা 3 বোন ঘুরেছি, তো সেখানে তো আমরা বিভিন্ন রকমের ম্যাজিকের অনুষ্ঠানের যে মানে আমাদের কারসাজি ছিল, সেটার মধ্যে আমাদের অভিনয় করার একটা বিশাল বড় অ্যাঙ্গেল। মানে আমাদের প্রচুর পরিমাণে অভিনয় করতে হয় যে কোনো ম্যাজিশিয়ানকে, তাহলে কিন্তু সে একজন অসাধারণ ম্যাজিশিয়ান হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারে। তো এটা বাবার মুখে প্রথমে শোনা যে একজন অভিনেতাকে মানুষ যেরকমভাবে দেখছে, সেই অভিনেতাই যদি খুব সুন্দরভাবে একটা ম্যাজিক্যাল অরা নিয়ে আসে, তাহলে ম্যাজিক দেখানোর যে সেলফটা সেটা তৈরি হয়। তো ম্যাজিক দেখাতে গেলে অভিনয় বাদ দিলে চলবে না। আর সেই সূত্রে আমি কিন্তু মানে খুব ছোটবেলা থেকে কানেক্টেড ছিলাম। এবার অভিনয়ের এইরকম ডেফিনিশন বাবার কাছ থেকে শুনেছি, আর অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে সবসময় চাইতাম যে আমি ম্যাজিশিয়ান হই। এবার ম্যাজিশিয়ান হই সেটা ইচ্ছে ছিল, কিন্তু তারপরে যখন একটু একটু করে আমার নিজের পার্সোনালিটি ট্রেটস আসতে শুরু করলো, তখন আমি বুঝলাম যে আমার মধ্যে একটা ম্যাজিকের নতুন ধারা রয়েছে, যেটা আমার বর্দির মধ্যে রয়েছে। আমার বর্দি একেবারে হার্ডকোর প্রফেশনাল ম্যাজিশিয়ান বলতে আমরা যেটা বুঝি, মানে অন স্টেজ ব্যাক টু ব্যাক শোজ, যেটা আমাদের ফ্যামিলির লেগেসি, যে দীর্ঘ এতগুলো জেনারেশনস ধরে আমাদের বংশ পরম্পরার ম্যাজিক অ্যাজ আ ক্রাফট ছিল। কিন্তু সেটা ছিল লুকোনো। স্টেজ ফরম্যাটে আমার দাদু নিয়ে আসেন, মানে ম্যাজিশিয়ান পিসি সরকার সিনিয়র হিসেবে আপনারা যাকে চেনেন, তো ওয়ার্ল্ড ওয়াইড একজন, মানে উনি স্পেকটাকল ফরম্যাটে, মানে স্টেজ শো তো নানা ফরম্যাট রয়েছে, তো স্পেকটাকল ফরম্যাটে ম্যাজিক শোকে নিয়ে আসেন আন্তর্জাতিক ভাবে। এবং সেই জায়গা থেকে বাবা সেই ধারাবাহিকতাটাকে ধরে রাখেন ফর 60 কন্টিনিউয়াস ইয়ার্স, রোজ পারফর্ম করে, কখনো কখনো 3টে করে শো দিনে, এরকমও দিন গেছে। এবং আমরা বাবা মাকে একসাথেই সবসময় দেখেছি, স্টেজে দেখেছি, এবং সেটা আমাদের কাছে খুব একটা নর্মাল ব্যাপার যে আমার বাবা ম্যাজিক দেখায়। মানে সেটা পরে বুঝেছি যে আমার বাবা ম্যাজিক দেখায়, সেটা অন্যদের কাছে কতটা আদরের বা কতটা স্পেশাল। ম্যাজিক শুনলেই মানে একটা উঠে যায়। কিন্তু আমরা কিন্তু আমাদের কাছে ম্যাজিক ব্যাপারটা খুব নর্মাল। মানে কারণ যেহেতু আমাদের সেটা নিয়ে চর্চা, সারাক্ষণ সেটা নিয়ে ভাবা, সারাক্ষণ সেটা নিয়ে একটা নতুন কিছু তৈরি করার সম্ভাবনা। তো এই ম্যাজিক থেকে যখন তুমি ভাবলে ম্যাজিক করবো, চলাফেরা এই সিনেমা জগতে মানে অভিনেত্রী হবো, এই জায়গাতে কিভাবে শিখতে হয়?
আসলে খুব ছোটবেলা থেকে আমি যখন স্কুল কলেজে ফাঁকে ফাঁকে একটা ঘটনা হঠাৎ মনে পড়ে গেল। এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমাকে খুব ইন্সপায়ার করেছিল। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে, যেরকম পরীক্ষা শেষ হলে হয় না যে বন্ধু বান্ধব খাওয়া দাওয়া করে, তো আমাদের স্কুলের পাশে, আমি মন্নাই স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো স্কুলের পাশে বালিগঞ্জ ধাবা ছিল। তো সেই ধাবাতে আমরা 3-4 বান্ধবী মিলে খেতে যাই, এবং তখন অল্প মায়ের দেওয়া পকেট মানি, খুব আনন্দ, পরীক্ষা সবে সবে হয়েছে, মানে কল থেকে বেরিয়েছি সবাই আমরা। তো এইরকম সময় আমরা সবাই বসে খাওয়া দাওয়া করছি, হঠাৎ একজন দূরের টেবিলে বসে দেখি একজন ভদ্রমহিলা, সে চশমাটাকে খুলে তুলে খুব মানে অদ্ভুত ভাবে আমাদেরকে তাকিয়ে রয়েছে। আমরা বন্ধুরা মিলে হাসাহাসি করছি, এই ভদ্রমহিলা আমার দিকে খালি তাকাচ্ছি, বড় ব্যাপারটা। হ্যাঁ, আমরা হাসাহাসি করতে করতে পরে ভাবলাম যে কেন হাসলাম, কারণ উনি যে এত সিরিয়াসলি ক্যারেক্টার খুঁজে পাচ্ছেন আমার মধ্যে, আমি তো বুঝিনি। উনি হেঁটে এসে বললেন যে আচ্ছা আপনি কি মানে স্কুলে পড়েন? বললাম যে হ্যাঁ। আপনি কথাটা শুনে একটু লজ্জাই লাগছিল। না, তোমার মুখটা বেশ ইন্টারেস্টিং লাগলো। হ্যাঁ হ্যাঁ, আপনি কেন, আপনি বলছেন আমি তো ছোট একটা মেয়ে। ওনাকে প্রথমেই লাইসেন্স দিয়ে দিলাম, মুখটা ইন্টারেস্টিং, মানে আপনি কি অন্যরকম কিছু করতে চাইছেন? তো তখন সেই উত্তরে উনি আমাকে রিভিল করলেন যে উনি একজন লেডি ডিরেক্টর এবং উনি চাইছেন আমাকে তার নতুন প্রোডাকশনে কাস্ট করতে। তো আমি তো ভাবলাম বাহ, এরকম হয়, এটা একদম প্রথমবার একটা সুযোগ। হ্যাঁ, ম্যাজিক হলো একদম লিটারালি। আমার বান্ধবীরা বলছে বাহ কি দারুণ ব্যাপার, মৌবনি এবার নায়িকা হয়ে যাবে। তো আমি ভাবলাম যে মৌবনি এবার নায়িকা হয়ে যাবে, সেটা অনেক ঘুরের ব্যাপার। প্রথমে লাফাতে লাফাতে কি বাবা মাকে বলেছিল, কিন্তু আমার বাবা মা খুব কড়া। প্রথমে বললো যে না, তুমি নায়িকা হতে পারো, অফকোর্স হবে। মানে তারা ফোন করে চেয়েছিল যে আমি তাদের প্রোডাকশনে কাজ করি, কিন্তু সেই মুহূর্তে আমার বাবা এবং মা বলেছিল আমরা কিন্তু পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস, তো এই বয়সে আমার মেয়েকে আমি দিতে চাইছি না। তো আমি তো ভাবলাম যে কি হতো অ্যাক্টিং করলে, কিছুই প্রবলেম ছিল না, আমি এমনিতে পড়াশোনা করতাম। মানে মা যদি বলতো যে গ্রেডস এরকম কেন, আরেকটু বেটার করো, তখন পরিশ্রম করে সেই গ্রেডসটা নিয়ে আসতাম। এটা আমার খুব একটা ব্যাপার ছিল যে যদি আমার বাড়ি থেকে বলতো, মানে এমনিতে কিরকম স্টুডেন্ট ছিলাম, চুপচাপ থাকতাম, ঠান্ডা মনের মানুষ ছিলাম। কিন্তু যদি কেউ বললো যে আমাকে গ্রেডসে ফার্স্ট হতে হবে, কেউ বলে দিল যে হতেই হবে, আর সেটা যদি আমি একদম মনে ধরে নিতাম, সেটা পড়েও ফেলতাম, অসুবিধা হতো না। খুব পড়াশোনার মন ছিল, এটা ছিল। আর তার থেকে বেশি মন ছিল ছবি আঁকা, নাচ, ক্রিয়েটিভ কোনো কাজের। মানে ওই যে মুখস্থ বিদ্যা, ওইটা খুব একটা করতে পছন্দ করতাম না। ইন্টারেস্টিংলি, মানে আমাকে যদি কোনো কোয়েশ্চেন পেপার দিত টিচাররা, তাদের বেশি আঁকা থাকতো লেখার থেকে। দেখা এটা নয়, কিন্তু ডেফিনেটলি এগুলো সমস্তটাই আমার বাবা মার কাছ থেকেই পাওয়া। কারণ বাবার হাতের লেখা তো অসম্ভব সুন্দর, বাবার ছবি আঁকা অসম্ভব সুন্দর, আমার মা অসম্ভব সুন্দর ছবি আঁকে। এবং আমি যখন দেখলাম যে আমার জ্যাঠা, আমার মানে দুদিক থেকে ফ্যামিলি লাইনে আর্টসের যে মিশ্রণটা, সেটা অসম্ভব স্ট্রং। বড়দি দারুণ ছবি আঁকেন, আমার বোন নিজে অসম্ভব ট্যালেন্টেড। তো পরিবেশটাই আমাদের বাড়ির ভেতরে আলাদা ছিল, সবাই আর্টস নিয়ে কথা বলতো। ওই করতে করতে কখন যে ডিসিশন নিয়ে ফেললাম যে না, এবার লোকে যেটা দেখতে চাইছে, এই যে একজন আমার মধ্যে একটা অভিনেতা খুঁজে পেলেন, সে কি করে খুঁজে পেলেন, খুব আনন্দ হলো। তারপরে ইয়েস বললাম আর কি। কিন্তু সেটা কিন্তু পড়াশোনা শেষ হওয়ার বেশ কিছুটা পরে। আচ্ছা দিদি, তবে কবে এই সিনেমা জগতে আসার প্রথম কি কাজ দিয়ে শুরু হয়? আমার প্রথম কাজ ডালিয়া, একটি টেলিফিল্ম। সেই টেলিফিল্মের আগে, মানে আমাকে কাস্টিং করার আগের দিন পর্যন্ত আমি জানতাম না যে মানে এরকম একটা জিনিস আমার লাইফে ঘটতে চলেছে। বাবার কাছে দেবাংশুদা আসেন, এবং আজকে দেবাংশুদা নেই, কিন্তু যারা দেবাংশুদাকে চিনতেন তারা সবাই জানবেন যে উনি একজন অসাধারণ ট্যালেন্টেড মানুষ, মানে হ্যাঁ, সর্বগুণে সম্পন্ন একজন মানুষ। এবং উনি এসে আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ডালিয়া ছবির জন্য কাস্টিং করলেন অপোজিট যিশু সেনগুপ্ত। তখন
যিশুদাও নতুন নতুন কাজ করছেন, আর আমিও তখন একদম বাচ্চা। হ্যাঁ, মানে তখন সবে স্কুল থেকে বেরিয়েছি আর কি। কত সাল? এটা মানে আমার কলেজের ফার্স্ট ইয়ার নাগাদ হয়েছিল। মানে সেই সময়? হ্যাঁ, সেই সময়টাতে আমার কলেজের ফার্স্ট ইয়ার শেষ হয়েছে, তারপর আচ্ছা পরপর আর কি। তো তখন আমাকে কাজ করা হয় এবং কি আনন্দ হয় কাজটা করে। আমার এখনো মনে আছে যে কত কিছু শিখি। চন্দনদা ছিলেন, অনেকে ছিলেন, অনেক, কার নাম বলবো আর কার নাম বলবো না। প্রোডাকশনটাই মানে যে টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছিল সেখানে নাম্বার 1 প্রোডাকশন হিসেবে প্রক্লেম হয়। এবং প্রচুর মানুষ এখনো আমার কাছে এসে বলে যে যখন আমরা তোমাকে দেখেছিলাম ওই ডালিয়াতে তিন্নির অভিনয় করতে, তখন আমরা জানতাম যে তুমি নায়িকা হবে। আমার না চোখে জল চলে আসে যে তারা কি করে বুঝতেন। আমি কিন্তু খুব মানে ভালোবেসে কাজটা করেছিলাম। এখনো প্রায় এটা উচিত আমাদের যে কাজের প্রতি একটা ভালোবাসা না থাকলে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মনে হয় না যে আমি খুব প্রফেশনালি যেরকম মানুষ খুব মানে আমি একটা ক্যারিয়ার করছি এইভাবে লোকে যেরকম ভাবেন যে অ্যাক্টিং অ্যাজ এ পারফরমেন্স হিসেবে এখন অভিনেতা অভিনেত্রীদের যেরকম ভাবে আমি দেখি যারা নিজেদের ক্যারিয়ারটাকে গুছিয়ে নিয়ে এগোচ্ছেন, কিন্তু অতটা গুছিয়ে ওরভাবে ভাবিনি। ইনফ্যাক্ট আমার ব্যাপারটা ছিল যে আমার অভিনয় করতে ভালো লাগে, তাই আমি করছি চিরকালই। তাই আমার মনে হয় যে টাকা পয়সা, ফেম, এই যে প্রফেশনটা, শো বিজনেসের যে ওয়ার্ল্ডটা, আমরা সবাই জানি যে আন্তর্জাতিক মহলেও ফিল্ম, ইন্ডিয়ান ফিল্ম একটা বিশাল বড় দাগ কেটেছে বাংলার। আমাদের যে ভারতীয় তো আছে, ভারতের সাথে সাথে সব থেকে বেশি আমাদের বাংলার যে ট্যালেন্ট একটা বিশ্বমানের একটা আলাদা, হয়তো এখন সেটা ব্যতিক্রম কিছুটা কম বেশি রয়েছে, কিন্তু এক সময় তাহলে একটা সময় ছিল যে আমাদের তরুবাবু থেকে শুরু করে সত্যজিৎ রায়ের কথাও বলি, মানে কাকে ছেড়ে কাকে বলবো, এত এত ট্যালেন্ট। মানে এরা একটা ওয়ার্ল্ডে এদেরকে নাম করছো তুমি, এরা একটা মানে বিশ্বমানের কাছ থেকে মানে শেখার তো কোনো শেষ নেই। আর ব্যাপারটা হচ্ছে যে এত ভালোবাসতাম যে এরকম একটা পরিবেশের সাথে থাকবো, সেইভাবেই মানে ওতপ্রোতভাবে ফিল্ম অ্যাজ এ ক্যারিয়ারের সাথে জড়িয়ে গেলাম এবং দেখলাম যে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা বোধহয় ফিল্মের, যে কারণে যদিও আমার প্রথম প্রোডাকশনটা টেলিভিশনে দেখানো হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারলাম যে যেহেতু আমার ল্যাঙ্গুয়েজটা ফিল্মের, আমি ফিল্মের কাছে খুব সৎ রয়ে গেলাম আর কি, ওই জগতে চলে এলাম আর কি। তো এই তো সিনেমার তো মানে শুরু হলো, তার সাথে সাথে বাড়ে মানে এই যে ম্যাজিক একটা পরিবারের তুমি মেয়ে, সেই জায়গা থেকে ম্যাজিক সম্পর্কে মানে কিছু অবগত আছো বা সেরকম শো করেছো? আসলে আমি চেয়েছিলাম যে আমি অলওয়েজ ম্যাজিক করব, এই ব্যাপারটা আমার মাথায় থাকতো এবং পরবর্তীকালে আমি বুঝি আমার ব্রেন যেভাবে জিনিসটাকে নিয়েছে, কিন্তু ম্যাজিকই করছি। কারণ বাবার ডেফিনেশন অনুযায়ী একজন ভালো পারদর্শী ম্যাজিশিয়ান হতে গেলে খুব ভালো অভিনেতা হতে হবে। সেটা আমি প্রথমে অ্যাচিভ করার চেষ্টা করেছি, কারণ আমি চোখের সামনে দেখতে পেয়েছি একজন এরকম মানুষকে পেয়েছি যিনি দিনে বোধহয় 24 ঘন্টার মধ্যে যেটুকুনি টাইম মানুষ ঘুমোয় সেইটুকুনি টাইম বাদ দিয়ে উনি পড়াশোনা করেন। বাদ বাকি যে পারফরমেন্সের টাইমটা সেটাও ওনার পড়াশোনারই একটা জায়গা, উনি শিখছেন প্রতি মুহূর্তে। তো বাবার কাছ থেকে এটা আমার পাওয়া যে নিজের আর্টিস্টিক সত্তাটাকে যদি এনরিচ না করলাম, নলেজ না দিলাম, তাহলে কিন্তু সে কখনো আগে বাড়তেও পারবে না। আর শুধু তাই না, সেই যে সত্তাটা সেটা আমরা যেভাবে ভাবছি, এই যে আমরা একটা ডেফিনেশন দিয়ে দিই না, যে যে কোনো অ্যাক্টিং এর বই যদি আমি খুলি তাহলে আমি একটা ডেফিনেশন পাবো যে অ্যাক্টিং বলতে আমরা এইটা বুঝি, ইমিটেশন অফ লাইফ। কিন্তু তার বাইরেও যে অ্যাক্টিং এর একটা নিজস্বতা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি আমি ম্যাজিকের জগতে না থাকলে আমি বুঝতে পারতাম না, কারণ আমার শুরুটাই অনুভব হয়েছে। তো স্পেকট্রামটা অনেক ওয়াইড। আর শুধু সেই ক্ষেত্রেও নয়, আমার মনে হলো যে যখন আমার স্বপ্নই ছিল আমি ম্যাজিক করবো এবং রূপলি পর্দাতে চলে যাচ্ছি, তারপর আমি দেখলাম সত্যি যেটা আমি ভেবেছিলাম যে আমি রূপলি পর্দার জাদুকরি হবো। ইনফ্যাক্ট অদ্ভুতভাবে সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে কটা স্টোরি লাইন আমি পেয়েছি, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু একটা সামাজিক পরিকাঠামো পাল্টানোর মতো ব্যাপার রয়েছে। আর সেটা বোধহয় ডিরেক্টরসরা খুঁজে পেয়েছে, কারণ মোস্টলি আমাকে যেরকম ধরনের চরিত্রে কাস্ট করা হয়, নয় খুব রোম্যান্টিক,
বা খুবই সিম্পল এই ধরনের চরিত্রে মানুষ কাজ করতে পছন্দ করে। ডিরেক্টরসরা যারা বলেছেন, মানে যদিও আমি তরুণ মজুমদারের কথা বললাম, ওনার সাথে আমার কাজ করা হয়ে ওঠেনি, কিন্তু ওনার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। মানে আমরা খুব মাঝের মধ্যেই কথা বলতাম, মিট করতাম, ওনার কাছ থেকে কিছু নেওয়ার ইচ্ছে ছিল সবসময় আমার। উনি বহুবার আমাকে ফিল্মে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সেই ফিল্ম আমার এখনো মনে আছে, দুর্গেশ নন্দিনী তো আমাকে বললেন ফোন করে যে নন্দিনী তুমি, আমি চাই তুমি দুর্গেশ নন্দিনী করো। তো আমি ওনাকে বললাম, না দাদা কিছু মনে করবেন না, আমি না ফিল্ম করবো। তো এই যে সাহসটা দেখিয়েছিলাম ফিল্মের প্রতি, তুমি বললেন যে কেন তুমি বললে যে তুমি এত বড় ডিসিশন নিয়ে বলছো, যে আমি তরুণ মজুমদার, আমি তোমাকে বলছি তুমি এই চরিত্রের জন্য ভালো ফিটিং, তুমি বলছো যে তুমি ফিল্ম করবে। আমি দাদা আমার স্বপ্নটা ওইরকম। হ্যাঁ, আমি একটু অন্যরকম ভাবে ভাবি পুরো জিনিসটাকে, হয়তো সেটা দর্শক দেখবেনও, কারণ আমি আমার প্রফেশনটাকে কখনো, যে আমি খুব প্রফেশন কেন্দ্রিক ভাবে ভাবছি ওইভাবে নিয়ে। আমার খালি মনে হয়েছে আর্টিস্ট হিসেবে আমার নিজেকে ডেভেলপ করতে হবে, এবং সেটা করার জন্য আমার যে যে এক্সপিরিয়েন্স গুলো দরকার সেটা বোধহয় টাকা বা ফেমের থেকে অনেক বেশি প্রয়োজন। একদম আই এগ্রি, ঠিক, একদম ডেফিনেটলি। আচ্ছা দিদি, এখন তো কাজ তো করেছো এবং করতে চলেছো, এবং আমরাও কাজ করব আমাদের কেবিসি পরিবারের পক্ষ থেকে, এই আশা রাখি। তো এখন কোন ডিরেক্টর বা কোন আর্টিস্টের সাথে বলিউড বা টলিউডের ইচ্ছা আছে, কার সাথে কাজ করার? আসলে কাজ করার অনেক শখ রয়ে গেছে অনেকগুলো মানুষের সাথে। একজনের সাথে যার সাথে আমার কাজ করতে খুব ইচ্ছে হয় হলো অমিতাভ বচ্চনজি, ওনার সাথে কাজ করতে চাই। আর আমার মনে হয় যে ওনার সাথে কাজ করলে কাজটা খুব ভালো হবে। জানি না কেন ভেতর থেকে এইরকম ভয়েসটাই আসে। আর এছাড়া আমি বলবো যে আরো কিছু ডিরেক্টর আছে, যেমন সঞ্জয় লীলা বনসালী, উনি সবার ড্রিম ডিরেক্টর, ওনার সাথে কাজ করতে ভীষণ মন চায়। এছাড়াও আমি বলবো যে কন্টেম্পোরারি ডিরেক্টরস অনেকেই রয়েছেন যাদের কাজ খুব ভালো। বেঙ্গলি ছবির ক্ষেত্রেও বেশ ভালো লাগে, সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রেও নতুন, আমি যেহেতু সাউথে কাজ করেছি, তো আমি দেখি যে ওদের সবার আসলে ফিল্ম অ্যাজ আ সাবজেক্ট ইউজ করার ল্যাঙ্গুয়েজটা, প্রত্যেকটা ভাষা আমি দেখি অন্যরকম, তাদের একটা নিজস্বতা বেরিয়ে আসে। ধরুন বাঙালি যারা ডিরেক্টরস, তাদের একটা টাইপ অফ ল্যাঙ্গুয়েজ থাকে, আবার সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরসদের আরেকটা টাইপ অফ ফিল্ম মেকিং ল্যাঙ্গুয়েজ থাকে। তো এই যে চেঞ্জগুলো, এইটা আমি খুব এনজয় করি। আর শুধু তাই না, ওড়িয়া ফিল্মেও কাজ করে যখন দেখলাম যে প্রথম ছবিতে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেলাম। মায়াবিতে আমি কখনো ভিলেনাস ক্যারেক্টার করিনি, তো আমাকে আমার ডিরেক্টর প্রডিউসার টিম, হ্যাঁ, সুধাংশু ইসলামী ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, উনি আমাকে বললেন যে মমনি তুমি একটু এরকম করে নিজেকে দেখাও তো, এইভাবে করো তো। দাদা যদি না পারি, বললো যে হ্যাঁ এটাই তো ফিল্মের ম্যাজিক। বললো যে ম্যাজিকে ভরসা করো তো, হ্যাঁ এইটা কি বলে দিলেন, মানে ম্যাজিকের লোকে ম্যাজিকের কথা বললেন। তো আমি খুব তেড়ে ফুড়ে পারফরমেন্সটা করলাম, এবং দেখা গেল যে প্রথম ছবিতেই একটা স্টেট অ্যাওয়ার্ড ওনারা দিলেন, যেটা আমার কাছে বিশাল ব্যাপার, কারণ আমি ওড়িয়া ভাষা তো জানতাম না। তো সেই ভাষায় ডাবিং করায়, মানে আমরা সবাই জানি যারা ফিল্মের সাথে ইন্টারনালি যুক্ত, যেটা কঠিন কাজ, কিন্তু তার থেকেও বেশি কঠিন ছিল নিজেকে, মানে সবসময় একটা ভীষণ ফেমিনিন সুইট এরকম একটা ক্যারেক্টারের থেকে নিজেকে খুব অন্যরকম টাফ, আবার টাফটা এমনভাবে নয় যে সে খুব চোখে মুখে কিছু টাফ কথা বলছে, তা কিন্তু নয়, সে অ্যানালিটিক্যাল ব্রেন দিয়ে পুরো জিনিসটাকে প্লেস করছে। তা এই যে ক্যারেক্টারটা খুব আনন্দ পেয়েছি। তা আমার মনে হয় যে এখন ক্যারেক্টারের ড্রাফটগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে, এত সুন্দরভাবে প্রত্যেকটা ভাষা এক একটা কথা বলছে, যে এখন কাজ করার ক্ষেত্রে ডিরেক্টর কাকে ছেড়ে কাকে বলবো, শুধু এটাই চাই যে কন্টেম্পোরারি ফিল্মের জন্য মানে অরিজিনাল মেকারসদের সাথে কাজ করতে, কারণ আমার না কপিড যে গল্পগুলো সেগুলোতে কাজ করতে একদম ভালো লাগে না। আচ্ছা, আমাদের গল্প তো হচ্ছে
এখন এই যে আমরা একটা জনার ভাগ করে একটা রোমান্টিক একটা অ্যাকশন থ্রিলার হয়, কিছুটা ভৌতিক মানে হরর টাইপের যেটা হয়, তো কোন ছবির দিকে বেশি মানে কাজ করার ইন্টারেস্টেড দিকে রাখি? আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে রোমান্টিক কমেডি। কারণ আমি অ্যাজ আ কমেডিয়ান আমার মনে হয় আমি খুব ভালো, মানে আমার কমিক টাইমিং করতেও খুব আনন্দ লাগে। আর আমার মনে হয় যে ট্র্যাজেডি যে সিন সেগুলো আমি ডিপিক্ট করতে ভালো পারি, যেরকম মানে কান্নার যে ইমোশনাল সিন সেগুলো খুব ভালো পারি, কিন্তু মানুষকে হাসিয়ে তুলতে পারলে আমার বেশি আনন্দ হয় ভেতর থেকে। তো সেই ক্ষেত্রে মানে যেই নাকি রোমান্টিক কমেডি হয়, দুটো জিনিস হয় যে প্রথমত আমি সব রকমের রস নিয়ে একটু একটু করে কাজ করার সৌভাগ্য পেয়েছি, কিন্তু এই যে ভৌতিক রস বা থ্রিলার বা অ্যাকশন, এই প্রত্যেকটার মধ্যে আমি ফিল করেছি যে যদি মানুষকে কিছু একটা কংক্রিট মানে মানসিক শান্তি যদি আমরা ভাবি যে দিনের শেষে একজন মানুষ সে মুভি দেখে কিছু একটা নিয়ে বাড়ি ফিরলো, সেই ইকুয়েশনে যদি আমি মানুষকে সব থেকে বেশি কিছু দিতে চাই, তাহলে আমি দেখেছি যে রোমান্টিক কমেডি যে ধরনের ছবি, সেই ছবিতে মানুষ শুধু কেবলমাত্র নিয়েই যায়, মানে তার কখনো কোনো ক্ষয়ক্ষতি ইমোশনালি হতেই পারে না, সে আনন্দে থাকে। এবং শুধু তাই নয়, সে হাসি খুশি বাড়িতে যায় এবং তার মনটা ভালো হয়ে যায়, যে কারণে আমার মনে হয় যে যত বেশি রোমান্টিক কমেডি আমরা করতে পারবো তত ভালো। তো আমাদের দর্শক কোনো ডিরেক্টর যদি থাকেন তো দেখবেন আমাদের একটা মৌবনী দিদির জন্য সেই ক্যারেক্টার রোমান্টিক কমেডি। আচ্ছা, এই যে আমাদের একটা কম্পিটিশন মার্কেটে এখনো যে একজন অভিনেত্রীকে যারা স্ট্রাগলসে তো আছে এবং যারা কাজের একটা জায়গায় মর্যাদা পেয়েছে এবং কাজ করে চলছে, এই জায়গাতে এখনো এই যে কম্পিটিশনের জায়গাতে এখন কি ফেস করতে হয় বা এখনো কি জায়গায় ফেস করতে হয়, সেটাকে ফেস করলে কিভাবে ট্যাকল করে এগিয়ে যাবে এই ব্যাপারে? আমরা সবাই ভাবি যে একজন নায়িকার হয়তো কোনো বয়স রয়েছে, কিন্তু আমার মনে হয় একজন নায়িকা যদি মানে পরিণত বয়সেও নায়িকাই হয়, তাহলেও কিন্তু তাকে খুব ভালো অভিনয় করতে হবে মানুষের মন জয় করার জন্য। যে কারণে তাকে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে মানুষের জীবন থেকে শিখতে হবে। আজকে অভিনয় করাটা এমন একটা ক্রাফট যে আমরা যদি মানুষ কেমন সেটা থেকে দূরে চলে যাই, তাহলে কিন্তু দেখা যাবে সেই ছবি বা সেই প্রোডাকশন খুব একটা সফল হলো না। কারণ যেদিকে আমরা মানুষের খুব কাছের কথাগুলো বলছি, তখন মানুষ সেটার সাথে রিলেট করতে পারে, তাদের ভালো লাগে সেরকম কাজ দেখতে। এবং সে যতই অন্য রকমের গল্প হোক না কেন, যেমন হচ্ছে বাহুবলী, হ্যাঁ, বা একদম ফ্যান্টাসি কোনো ফিল্ম যেরকম হ্যারি পটার, হ্যাঁ, মানুষের এত ভালো লাগছে কেন? দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে আমার মনে হয় যে প্রথমত তো আমরা এত কিছু দেখতে পাচ্ছি হচ্ছে যেরকম ম্যাজিকের ক্ষেত্রে হয়, কিন্তু তার মধ্যে যে কানেক্টিং পয়েন্ট যেটা মানুষের এত কাছে, সেটা আসলে মানুষের অন্তরের ঘটনাটা বলছে বা অন্তরের যে ইকুয়েশনটা, সেই জায়গাটা কিন্তু কোনো মানে সেই প্রফেশনালিজম দেখানোর জন্য আমি যদি 3 পোঁচ মেকআপ বেশি করি, হ্যাঁ, বা চুলটা আরেকটু খুব সুন্দরভাবে স্টাইল করলাম, ওই আমার মনে হয় ওইভাবে কিন্তু কখনো নিজেকে প্রফেশনালি গিয়ারও করা যায় না। যেটা করতে হয় আমার মতে, যেটা আমিও মনে হয় সারা জীবন করবো, এবং আমি দেখেছি যে এটা তো কোনো র্যাট রেস নয়। লোকে ভাবে যে একটা কম্পিটিশন ওয়ারফেয়ার বোধ হয়, হ্যাঁ, মানে আমি কতটা ভালো করলাম, ও কতটা খারাপ করলো, এইভাবে লোকে ভাবে। কিন্তু তার থেকেও বেশি হওয়া উচিত যে আমি কতটা শিখে নিয়ে নিজে দিতে পারলাম, মানে আমার একক যে একটা জার্নি, সেটা তো লোকে সবসময় চাইবে যে আমি একটু পরে নেক্সট ধাপে আরেকটু বেশি কিছু শিখি, আবার তার থেকে আরেকটু বেশি কিছু শিখি, তার মানে নিজের একটা উত্তরণ। হ্যাঁ, শিক্ষার শেষ নেই, একদম শিক্ষার শেষ নেই। এবং এই যে উত্তরণ, এই উত্তরণের যে যাত্রাপথটা, সেটা কিন্তু কখনোই টাইম দিয়ে মাপা যায় না। একটা আর্টিস্ট হয়তো জীবনের শুরুতে একটা ছবি করলো, আর একদম জীবনের শেষে আরেকটা ছবি করলো, কিন্তু সেই এই প্রথমটার থেকে শেষ ছবির মধ্যে তার উত্তরণ করলো। আমার মনে হয় সেই রকম ভাবে আমাদের সবারই মানে ভাবা উচিত। কম্পিটিশনটা তাহলে বোঝা যাচ্ছে যে নিজের সাথে, একদম। আর শুধু নিজের সাথেও না, আমার মনে হয় কম্পিটিটিভ মাইন্ড যেটা, সেই কম্পিটিটিভ মাইন্ডের অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে না ভাবা, জিনিসটাকে ভালোবেসে যদি একবার দেখা যায়। কারণ কেউ তো
নিজের ভালো লাগার জায়গার সাথে কম্পিটিশন করে না। যে যেটাকে ভালোবাসে আমার মনে হয় সেইটাকে যদি নিয়ে তারা থাকতে শুরু করে তাহলে সেখান থেকে প্রচুর গ্রোথ হয়, আর সেখান থেকেই হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরো সুন্দরভাবে সেজে উঠবে। তাহলে এই যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে রেশারেশির যে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আমরা তৈরি করে বসতাচ্ছি এখন, সেইটা আর থাকবে না। একদম ঠিক কথা। এই জায়গাতে আমারও একটা প্রশ্ন একদম খুব ভালো বলেছে এটা, যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই যে মুহূর্তে যে পরিস্থিতি আর যে কাজ একতরফা কিছু লোক কাজ পাচ্ছে, আবার সত্যি ট্যালেন্টকে মানে যোগ্য প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না, এইটার কারণটা কি? মানে এটা তোমার মতামতে এটা ব্যাপারটা কি? অনেকগুলো কথা রয়েছে এখানে, সত্যি কথা বেশি বললে হয়তো অনেকের খারাপ লাগতেও পারে, কারণ সত্যি সত্যি বিটার হয়, মানে খুব সুস্বাদু হয় না। কিন্তু এই কথাটা আমি ডেফিনেটলি ফিল করেছি যে মানুষ অনেক সময় গ্রিডি হয়ে পড়ে। মানুষ নিজে ভালো থাকবে, নিজে ভালো করবে, নিজে ভালো দেখবে, এই করতে গিয়ে না অনেক সময় আমাকে নিজেকেও যে বাউ ডাউন করতে হয় ভালো জিনিস দেখলে, এই জিনিসটা ভুলে যায়। আমি যদি শুধু এগোতেই পারি আর পেছানোর যে প্রবণতা সেটা যদি আমি না জানলাম বা সেটা প্রাধান্য যদি না বুঝলাম, তাহলে কি হবে, আমার একটা সমাজ হয়ে যাবে যেখানে সবাই সবাইকে কোণঠাসা করার চেষ্টা করছে, কারণ তার খিদেটা সবার আগে। আর সবাই বলছে যে আমার কত খিদে পেয়েছে তুমি বুঝছো না। ব্যাপারটা তো ওইরকম নয়। আমার মনে হয় যে যেখানে স্টেপ ডাউন করতে হবে, যদি কেউ ভালো করে তাকে বলতে হবে যে সে ভালো, এবং ভালো লোকের একটা ইউনিটি। একদম অ্যাকচুয়ালি অন্যেরা ভালো করলে সেই ভালোতে খুশি থাকা প্র্যাকটিস করতে হবে। একদম দারুণ কথা, মানে কোটি টাকার কথা। তো শো আমরা অনেকটা শেষের দিকে এসে গেছি। তো আমাদের এই যে সুপার কফি উইথ মিস্টার খান এই শো এর একদম শেষের দিকে আমরা আমাদের গেস্টকে তার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে কিছু প্রশ্ন করি দর্শকের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে, সেটা র্যাপিড ফায়ার। মানে সবথেকে ডেঞ্জারাস। এবারে এখানে কিছু প্রশ্ন তুমি উত্তর দিতে পারো এবং তুমি যদি চাও সেটাকে ডিফেন্স করবো বলতে পারো, কারণ আমাদের অজানা থাকে তো অনেক জিনিস। সেই হিসেবে আমরা গেস্টের হিসেবে আমরা কিছু প্রশ্ন দর্শকের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে লিখি। তো আজকে মৌবনী সরকার একটা খুব মানে কি বলবো, মানে সারা পৃথিবী সেই পরিবারকে চেনে, সেই পরিবারের একজন মেয়ে আজকে অভিনেত্রী। তো সেই জায়গাতে এখনো কি মা বাবার মানে বকুনি বা পিটুনি কি এখনো সেটা রেসপেক্ট করে? হ্যাঁ, আমার যেটা মনে হয় যে সন্তানের কখনো বয়স বাড়ে না। একদম। আমার বাবা মা এখনো আমাকে সেই 4 বছরের বাচ্চাটা যে দুষ্টুমি করে বেড়াচ্ছে তাকে যেরকম ভাবে বকুনি দিত আর কি, সেই রকম বকুনি দেয়। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, সাইজে বেড়ে গেছি, বয়সে বেড়ে গেছি, কিন্তু খেয়াল নেই। আমার মনে হয় বাবা মার এইটাই আনন্দ, সন্তানের এটাই আনন্দ যে এই একটা রিলেশনে বোধহয় বয়স মানে 100 বছর হয়ে গেলেও সন্তানই থাকে। একদম। তো এখনো কি এই যে খাওয়া দাওয়া করতে কি? হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি। আমার মনে হয় যে আমি ফুডি, কিন্তু আমি যখন খাই আমি একটু কম পরিমাণে খাই। এটা খাবার খেতে খুব ভালোবাসি। বিরিয়ানি, না বিরিয়ানি ভালোবাসি, আবার ফুচকা ভালোবাসি। হ্যাঁ, ভীষণ ভালো লাগে বেঙ্গলি কুইজিন, মানে একেবারে টিপিক্যাল বাঙালি খাবার, ঘরে তৈরি করা আলুর পোস্ত, গয়না বড়ি, তারপর নানা রকমের চাটনি, মোরব্বা, ট্রেডিশনাল আমাদের যে বাঙালি খাবার। মানে তো খাবার মানে রসিকতা, খাবার মধ্যে খাবারটাও একটা এন্টারটেইনমেন্ট। ভীষণ আমার মনে হয় যে খুব শৌখিন বাঙালিরা সেই দিক থেকে, যে এত রকমের পদ মানুষকে খাওয়ানোর সুযোগ দেয়, তেতো থেকে মিষ্টি পর্যন্ত। তো এই খাওয়াতে হ্যাঁ একদম শুক্তো যেটাকে আমরা বলি, আর মাছও আবার খুব মানে তেতো থেকে মিষ্টি বললে শুক্তো থেকে চাটনি। হ্যাঁ, শুক্তো থেকে চাটনি, একদম মিষ্টি চাটনি, একদম বাঙালি খাবার পাতে থাকতেই হবে। তাহলে যতই মিডিলে আমরা যা খাই পোষানো, সমস্তটা হতে হবে। তাহলে রান্না বান্না করা হয় মানে এটা সব
এইটার ব্যাপারে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। এইটার ব্যাপারে আমি খুব ডেঞ্জারাস, কারণ আমি রান্না করতে গিয়ে একটা জিনিস নিয়ে শুরু করে অন্য জিনিস হয়ে যায়। মানে রান্নাটার নাম থাকলো না সেটা না, কিন্তু এটা কিছু একটা দাঁড় করিয়ে দিই। কিন্তু আমি একটা ট্রিক বার করেছি, আমি বলি না আমি কি রাঁধছি। একটা ভালো কিছু একটা কিরকম ট্রিক শেখালাম। এখন খেলাধুলা করতে পছন্দ লাগে বা খেলাধুলা ফেভারিট খেলাধুলা? ভীষণ ভালো লাগে, আমার খেলাধুলা চিরকালই ভীষণ প্রিয়। আচ্ছা, আমার অনেক রকমের গেমস, যেমন আমি বাস্কেটবল খেলতে খুব ভালোবাসতাম, তারপর ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসতাম, তারপরে তার মধ্যে থ্রো বল খেলতাম খুব আনন্দে, মানে সেগুলো এখনো করি মাঝে মধ্যে চান্স পেলে। সিনেমা দেখা? হ্যাঁ, আমি খুব সিনেমা একা একা যাওয়া না বন্ধু বান্ধবদের সাথে? আমি একা একা যাই, মানে কারণ আমি না ভীষণ সিনেমা হলে বসলাম, বসে সবাই মিলে কেমন ভাবে দেখছে, স্ক্রিনটার কোন অ্যাঙ্গেলে রয়েছে, এইসব আমি অনেক কিছু বলি টুরি আর কি বসে। একা এজন্য যাওয়া যদি কেউ মানে অনেক জায়গায় হয় না চিনে ফেলে তো, এবং তখন মানে নানা রকমের হ্যাঁ মানে এমনি আমি এসছি এরকম একটা লোক থাকে আমার। কিন্তু আমি দেখেছি যে দর্শক ভীষণ মিষ্টি, তারা খুব ভালো, তারা কিন্তু কখনো আমার সাথে কখনোই। আচ্ছা, এখনো কি বাড়িতে মানে কি বলা হয়, আমরা যেটা বলি মানে একটা মানে বাম করা, যেমন আমরা আগে কলেজ স্কুল করতাম, বাড়িতে এক জায়গা যাওয়া আর একটা বন্ধুদের সাথে হয়তো আড্ডা দিতে দেখলাম যে না কাজে গেছি, এটা কি এখনো? না, আমি না কখনো বাঙ্ক করতাম না, খুব ভালো মেয়ে ছিলাম সবসময়, মানে খুব মানে অ্যাকচুয়ালি বাঙ্ক যে মানে বাড়িতে শুধু না, আমার বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো এক জায়গায় আছি আরেক জায়গায় বলি বা কিছু এরকম। না, আমি না কখনো করিনি ওটা ছোটবেলায়, মানে অদ্ভুত। আরেকটু বড় যখন হলাম, যখন দুষ্টু বুদ্ধিগুলো মাথায় এলো, তখন বুঝলাম যে ও এটাকে বাঙ্ক বলে, কিন্তু ততদিনে বাঙ্কের রেট চলে গেছে। আচ্ছা, তো এখন তো বাড়িতে তো মানে বোন আছে আর মানে বাড়িতে ফ্যামিলি আছে, এর সাথে একটু মিষ্টি মানে ঝগড়া কিছু একদম সারাক্ষণ চলতে থাকছে। সারাক্ষণ কারণ আমাদের মানে 3 বোন আমরা, যে সেখানে মানে সারাক্ষণই এইটা হলে এরকম হতে পারতো, ওইটা হলে ওরকম হতে পারতো, এবং নানা রকমের ওপিনিয়ন, আমাদের সেই ওপিনিয়ন মত নানা রকমের থাকতেই পারে, কিন্তু সেই নানা মতের যে আনন্দ, যত মত তত তো সেই পথে আমরা বেশ দারুণ আছি। আর সিনেমা যে দেখা হয়, তো কোন সিনেমা বেশি ভালো লাগে, মানে রোমান্টিক, হরর বা বাংলা না হিন্দি না আমাদের? আমার মনে হয় আমি খুব বিদেশি ছবি দেখতে ভালোবাসি, মানে আমার বিভিন্ন কালচারের যে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করা, ওটা দেখতে বুঝতে খুব আনন্দ হয়। কিছু শিক্ষামূলক জিনিস জানার জন্য লাগে। হ্যাঁ, আর তাছাড়া আমি ডকুমেন্টারিজও প্রচুর দেখি, আমার বেশ ভালো লাগে। আচ্ছা, আমি একটা জিনিস দেখেছি এবং আমাদের দর্শকরাও সোশ্যাল মিডিয়ায় খুব দেখে, তোমার বাড়িতে একটা কাঠবিড়ালি আছে, খুব মিষ্টি। এই কাঠবিড়ালিটার নাম কি, এটার ব্যাপারে জানবো, এবং দেখেছি খুব, আমিও খুব ভালো লাগে দেখতে আমাকে। তো এইটা যে মানে তোমার এটা শখ রেখেছো, এবং এটা দেখে বোঝা যায় অ্যানিমেলস লাভার অ্যাকচুয়ালি তুমি। এবারে ভবিষ্যতে আর কি কি অ্যানিমেলস তুমি মানে যদি সুযোগ পাও মানে বাড়িতে রাখবে, বুঝতে চাও? আসলে অ্যানিমাল জগতে না আমাদের সবসময় ভীষণ টানে। আমার মনে হয় যে অ্যানিমালসরা খুব সুন্দর হয় সামহাও। আমরা যেরকম ভাবে স্বাভাবিকভাবে থাকি, আমার মনে হয় একটু ওদের ল্যাঙ্গুয়েজকে বেশি বেশি শুনতে পাই। স্কোয়াল যেটা তোমার বাড়িতে আছে, যেটা কাঠবিড়ালি, ওটার নাম কি? ওর নাম হচ্ছে সুশুরি সরকার। ওর নাম দিয়েছে বাবা। আচ্ছা। আর সেটা কারণ হলো যে সবার হাতে উঠেই সুশুরি দিত। আচ্ছা। তো ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর তাহলে সরকার পরিবারের 4 মেয়ে হয়ে গেল। 4 মেয়ে হয়ে গেল। এবং ওর দিব্যি বেশ মানে ওর নিজস্ব ভাবে ওর একটা কম্বল টম্বল পেতে ও বেশ রাত্রিবেলা ঘুমায়। আচ্ছা। আর ওকে পেয়েছিলাম আমি সাউথ ইন্ডিয়াতে একটা ছবি করতে গিয়ে, একটা লক্ষ্মী ঠাকুরের মন্দিরের ভেতর থেকে। ওটাই লক্ষ্মী? ওটাই। ওটা সরকার পরিবারের লক্ষ্মী। হ্যাঁ, সত্যি তাই। ওকে আমি নিয়ে আসি এবং নিয়ে এসে ও পুরো বাড়ির মধ্যে ও গিয়ে ঘুমোয় ওই একটা টেম্পল যেখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, সেই লক্ষ্মী ঠাকুরের পায়ে। এবার বলছে যে ওটাই লক্ষ্মী ঠাকুর, আমি জানি। আচ্ছা, সুরসুরিকে নিয়ে যাও কোনো জায়গায়, বাইরে বা কোনো জায়গায় গিয়ে? সুরসুরি পছন্দ করেছে? নিজের থেকে বেরিয়ে যায়, আবার নিজের থেকেই ফিরে আসে। ও মানে ও এখন টোটাল ফ্রিডম, একদম টোটাল ফ্রিডম। আর কিন্তু সেটার দায়িত্বে কিন্তু আমার 2 বোন। আচ্ছা। ওদেরকে বলতে হবে, ওরা ভীষণই
মানে আমি তো বলবো যে আমি যতটা না অ্যানিমাল লাভার, আমার দুই বোন ভীষণ 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 বড় অ্যানিমাল লাভার্স, কিন্তু আমাদের এক একজনের এক এক রকমের স্পেস রয়েছে অ্যানিমালসদের সাথে, এবং সেটাও কিন্তু দেখার মতো। ভবিষ্যতে কি অ্যানিমালস যদি সুযোগ হয় তো কি আমি সব রকমের পুষতে রাজি আছি, কিন্তু এখন আমার মনে হয়েছে বনেরা বনে সুন্দর। মানে যারা যেই পশুরা বনের থেকে ভালো থাকে, আমার মনে হয় তাদের ওখানেই থাকা একদম একদম। হ্যাঁ, স্বেচ্ছা এলো কিছুদিন ঘুরে চলে গেল, আবার শেষে যাবে। একদম, এবং ওকে ওর জায়গায় আনন্দে রাখা। যেমন আমরাও একটা স্বাধীন মানে জীবন যাপন করতে চাই চলার পথে, তো ওনাদেরও একটা স্বাধীন থাকা মানে দরকার। আচ্ছা, আমাদের মৌবনী সরকার অভিনেত্রী, অভিনেত্রী থেকে কোনোদিন যদি নেত্রী হওয়ার সুযোগ পায়, তাহলে সেই জায়গাতে তার কতটা অ্যাকসেপ্ট হবে, বা অ্যাকসেপ্ট হলে সে তো একটা পার্টিগত বা একটা পছন্দ, একটা রাজনীতি তো থাকে, এখানে তার কি মতামত হবে? রাজনৈতিক মতামতটা না হয় এখানে নাই বললাম। অভিনেত্রী আমাদের তো দেখা যায়, আমাদের শুধু টলিউড না, ভারতবর্ষে অভিনেত্রীরা যে কোনো সময় মানে নেত্রী হয়ে যাচ্ছে, বা অভিনেতারা যে কোনো সময় নেতা হয়ে যাচ্ছে। আমার একটা কথা বলার আছে, এটা কিন্তু একটা ভীষণ ভাইটাল কথা। একদম। আর আমার মনে হয় যে অভিনয় জগতে এমন যে অভিনয় জগতের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব করতে করতে যদি অন্য মানুষের এই যে নেতৃত্ব পলিটিক্যাল ওয়ার্ল্ডে, সেখানে যদি আমরা লাফিয়ে লাফিয়ে যাই, না শিখে না বুঝে না জেনে, তাহলে কিন্তু মানুষকে নিয়ে ছেলে খেলা করা। আর আমার মনে হয় যেরকম অভিনয় করতে গেলেও প্রচুর পড়াশোনা করে, প্রচুর বই ঘেটে, প্রচুর মানুষের সাথে মিলে মিশে বুঝে তারপরে আমরা অভিনয় ফিল্ডটাকে নিয়ে ভেবে কেউ রাইজ করতে পারে, এটা বাস্তব কথা। পলিটিক্স তো তাই, এবং পলিটিক্স আরো বেশি তাই, কারণ এটা মানুষের হয়ে কাজ। এবং সেই ক্ষেত্রে যদি কেউ এমনি ঢোকে, কারণ তার পাওয়ার ভালো লাগছে, তার টাকা পয়সা ভালো লাগছে, সে চাইছে সে একটা কোনো উচ্চ পদে তাড়াতাড়ি, মানে শো কল অফ দ্য মানুষের মানে, কিন্তু দেখা যায় আমাদের কারেন্ট ট্রেন্ড, আমি এটা বিরোধিতা করলাম, একদম ওপেনলি করলাম। আমার মনে হয় যে অল্প বয়সে, যেটা সবাই বলছেন, এটা বয়সের ব্যাপার নয়, এটা হচ্ছে ডেক্সটারিটির ব্যাপার। একদম। আমি বলছি না যে একটা অল্প বয়সী মানুষ কোনো নেতা হতে পারে না, কিন্তু তাকে তো তার সাবজেক্টটা জানতে হবে। আমার মনে হয় যারা লাফিয়ে পড়ে দুটো তিনটে জায়গায় একসাথে দখল রাখার চেষ্টা করছে, তারা বোধহয় কিছু অন্য জিনিসের পেছনে ছুটছে। আমার এটাই মনে হয়। খুব ভালোই বলেছো। আর নেত্রী দেওয়া যদি হয় বা কাউরি নেতৃত্ব দেওয়ার থাকে, তো কোনো একটা পলিটিক্যাল ঝান্ডার নিচে না এসেও ইন্ডিভিজুয়ালিও দেওয়া যায়। আমার যেটা মনে হয়, মানুষের হয়ে যদি কেউ কোনো কাজ করতে চায়, তাহলে সেই কাজটা সে যে কোনো মুহূর্তে করতে পারে। ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি একদম সঠিক কথা। মানে সেটার জন্য স্বাধীনভাবে, হ্যাঁ, কোনো যে পলিটিক্যাল পার্টির মাধ্যমেই যেতে হবে তা কিন্তু ভুল কথা। ঠিক। এরপরে আমাদের অভিনেত্রী তো অভিনয় বা আমাদের পর্দায় অভিনেতা তো থাকে, রিয়েল জগতে কোনো অভিনেতা আছে? এটা তো মানেই যায় মানে মনের মানুষ, যেটা মনের মানুষ। হ্যাঁ, মনের মানুষের সন্ধানে আছি। হ্যাঁ, মনের মানুষটাকে মনের ভেতরে কল্পনা করে রেখে দিয়েছি, এবং মা বাবার খুব ইচ্ছে যে খুব তাড়াতাড়ি সেই মনের মানুষ আমার কাছে চলে আসুক, যাতে বিয়ে করে ফেলি। যেরকম মা বাবার, প্রত্যেক মা বাবা চাইবে। এবার সেই মানুষটার সন্ধানে রয়েছি আমরা সবাই। দর্শক কেউ যদি দেখে থাকেন, আমাদের অভিনেত্রী কিন্তু সন্ধানে আছে। ঠিক আছে, তো আমাদের খুব মনের মানুষের জায়গায় আমরা এখানে খুব ভালো লেগেছে আজকে আমাদের অভিনেত্রীর সাথে আড্ডা দিয়ে, এবং আমাদের অভিনেত্রীকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং আমরা তাকে আশীর্বাদ এবং দোয়া করি ওনার এই মনের মানুষটাও খুব শীঘ্রই যেন আসে, এবং তার সাথে সাথে উনি অনেক বড় বড় কাজ করুক, অনেক আমাদের দর্শকদের আমাদেরকে মানে ওই কাজের মাধ্যমে এন্টারটেইন করুক এবং আনন্দ দেখ। এই বলে আমাদের আজকের যে আড্ডা, আমরা খুব শীঘ্রই মানে শেষের দিকে তো এসেই গেছি। তো এগেন আবার আমি আমাদের অভিনেত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই যে সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে আসার জন্য এবং তার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আগামী দিনে আমরা যদি আবার সময় পাই বা ওনারও আবার যদি মূল্যবান সময় দেন, তো আবার আমরা
আপনাদের কাছে এসে যাব অনেক আরো কিছু তথ্য বা আরো কিছু গল্প, আরো কিছু ওনার চলার জীবনের মানে কাহিনী হোক বা ওনার গল্প জানবো। এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে এবারে এই যে আলটিমেটলি যা কাজ করেছো বা যারা করতে চাইছে, যারা নতুন দর্শক দেখছে এটা আমাদের, বা যারা নতুন মেয়েরা আরো এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে তুমি একটা মানে আলটিমেটলি একটা মানে কি বার্তা দিতে চাও? যারা এই মুহূর্তে আমাকে দেখছো, যারা অভিনয় করতে ভালোবাসো, অভিনয় জগতে আসতে চাও, তাদের ক্ষেত্রে এই কথাটাই বলবো একজন দিদি হিসেবে এবং একজন মানুষ যে দীর্ঘদিন অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছে, যে অভিনয়ের ব্যাপারটাকে নিয়ে, অভিনয় এই প্রফেশনটাকে নিয়ে তুমি নিজের মতো করে ভাবো। কারণ আমরা যখনই কোনো প্রি কনসিভড নোশন নিয়ে এগোই তখন কিন্তু কিছুটা প্রভাবিত হয়ে যায় এবং অনেক বাজে মানুষের প্রভাবে পড়ে যায়। যারা অভিনয় জগৎটাকে কলঙ্কিত করে সেই মানুষের প্রভাবে পড়ে নিজের জীবনটাকে সেই দিকে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। নিজের মতো করে ভাবতে শিখলে এই যে সাদা আর কালো সেই দুটোকে বিচার বিবেচনা করে কারোর প্রলোভন বা কারোর একটা বাড়তি চাপ বা কারোর অন্যরকম বোঝানো না শুনে নিজের আর্ট ফর্মটা সম্পর্কে যেটা মনে হয় সেইটাকে এগিয়ে নিয়ে যদি আনতে পারো, তাহলে কিন্তু তুমি নিজের পায়ে তো দাঁড়াবেই। শুধু তাই নয়, একটা সাহসিকতার পরিচয় দেবে, নিজের আত্মসম্মান, নিজের নতুন সেলফ এক্সপ্রেশন সেই সবের জায়গা দেবে। তাই আমি বলি যে নিজের মতো করে ভাবো, নিজের হয়ে ভাবো, দেখবে অভিনয় জগতে তোমার দরজা খুব বড় করে খোলা রয়েছে এবং সবাই তোমাকে ওয়েলকাম করছে। তো বন্ধুরা, আমাদের অভিনেত্রীর সাথে অনেক আড্ডা হলো, অনেক কিছু জানলাম। তো এই বলে আজকের আমাদের যে পডকাস্ট বা আজকের আড্ডা আমরা সমাপ্ত করলাম। এবং আগামী আমাদের পডকাস্টে বা আগামী শো সুপার কফি উইথ মিস্টার খান, এটাতে আমাদের অন্য গেস্টকে নিয়ে খুব শীঘ্রই আসবো। আমাদের সাথে থাকুন, আমাদের সুপার কফি উইথ মিস্টার খান এই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আরো মানুষের কাছে পৌঁছে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে। সুপার কফি উইথ মিস্টার খান দেখতে থাকুন। আর তোমরা যারা মৌবনী সরকারকে আরেকটু ডিটেল ভাবে জানতে চাও, দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই আরো আমার মতো অন্যান্য সেলিব্রিটিজকে দেখার জন্য এই যে চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করো, লাইক করো। অল দ্য বেস্ট।